হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না, লিখে রাখতে পারবে। এই হাদিকেই কেন গুলি করা হলো, কে হাদিকে গুলি করছে তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি। হাদি বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা তরুণ এবং বিপুল সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা। অনেকে আওয়ামী লীগের দিকে আঙুল তুলতেছে। আওয়ামী লীগ অবশ্যই বর্ষা বিপ্লবের প্রধান শত্রু, কোনো সন্দেহ নাই, কিন্তু আওয়ামী লীগ কি একা বর্ষা বিপ্লবের একমাত্র শত্রু? না, রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী লড়াই করছে তারাও তো বর্ষা বিপ্লবকে ধারণ করে না। সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অপদার্থ ধ্বজভঙ্গ লোকেরা ঢুকিছে একের পর এক। প্রফেসর ইউনূস নিজের বইয়ের ডাক্তাররা ঢুকাইছে মন্ত্রী পরিষদে, বন্ধুর পোলারে ঢুকাইছে, তার গ্রামীণ ব্যাংকের লেসপেন্সার সব ঢুকাইছে, পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের লোকদেরকে ঢুকাইছে, এবং বেশিরভাগই অপদার্থ। না আছে এদের ম্যানেজমেন্ট স্কিল, না আছে পলিটিক্যাল নলেজ, না আছে সদিচ্ছা, না আছে শরীরে জোর। আওয়ামী লীগ অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে, অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে, একবার না বারবার জেনেভায় যায় প্রকাশ্যে দিছে। দেখেন একের পর এক দেখান এইটা সে হোয়াটএভার ইট ইজ, আমাদের কথা হচ্ছে যে আমাদের এই সংগ্রাম লড়াই অব্যাহত রাখতে হবে, এই এদেরকে এখান থেকে উৎখাত করতে হবে। আর আমি সবসময় পার্সোনাল ক্যাপাসিটিতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার। হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ এই নীতিতে হয়তো এখনো যায়নি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার ক্যাপাসিটি হচ্ছে যে উই হ্যাভ টু টেক আপ আর্মস এবং উই হ্যাভ টু রেজিস্ট আওয়ারসেলফ, বিকজ আমাদেরকে খুন করছে, আমাদেরকে পাল্টা লড়াই অব্যাহত করতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আমার স্ট্যান্ড। দেখেন আর একটা দেখান, অস্ত্র হাতে নেওয়া ছাড়া, গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে জেতা যাবে না। আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোন রাস্তা নাই। এবার আর একটা দেখান, আমরা করতে হইলে এইখান থেকে পয়সা উঠান, আর যারা মন্ত্রী মিনিস্টার আসল বিদেশ তারাকে বলেন পয়সা দিবার জন্য, আমরাও পয়সা দিব। অস্ত্র কিনতে হবে, অস্ত্র কিনতে হবে, আপনার যুদ্ধ করতে হবে মাঠে। খালি মিছিল করলেও চলবে না, আমরা অস্ত্র করতে হবে, আমরা মাঠে নামতে হবে। দেখিছেন শুধু কি এরা হাসিনা স্পেন্সার, হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে। শুনেন, কথা কম গাছ বেশি। নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। মুখে কথা একটু কম বলে তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম গাছ বেশি, ঠিক আছে? মুখ দিয়ে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। শুনেছেন? তারপরে তো এই ঘটনা, একটা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম বা প্রকাশ্য খুনের নির্দেশ দেওয়ার বিরুদ্ধে কিছু করছে প্রফেসর ইউনূসের সরকার? কিছুই করে না, কিচ্ছু করে না। আর ওদের সাহস আকাশে চলছে। হাসিনাকে ভারত ফেরত না পাঠাতে চাইলে নাকি আমাদের কিছুই করার নাই, এই বলে তৌহিদানন্দ প্রভুপাদ। শুনেন, ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। এইটুকু যেটা প্রথমে যেটা বলছিল, এটা একটু প্রসেসের ব্যাপার আছে, প্রসেসটা চলছে, দেখা যাক আমরা কতটুকু অ্যাচিভ করতে পারি। শুনেছেন? এটারে বিএনপি ঢুকাইছে, দেখাই দিলাম এটা উপদেষ্টা মন্ডলীতে। এতটাই অপদার্থ, করার কিছু নাই তো তুই উপদেষ্টা আসিস কেন? 111 আমলা ওরে বানাই দিছে মন্ত্রী, এরা গালাইলে ওর গায়ে মাখেন। এতটাই নির্লজ্জ, এতটাই ক্ষমতা লোভী। এদের দিয়ে প্রফেসর ইউনূস ফ্যাসিবাদের আগমন ঠেকাবে। হ্যাঁ, কি আর কমো পারবে। নির্বাচনের তফসিল ঘোষণা করছে না, দেখেন কি ভয়াবহ রক্তপাত হয় এই পুরা নির্বাচনী সময়। কিছুই ঠেকাইতে পারবে না, কেউ তো কথা শোনে না, আমলারাও কথা শোনে না। ক্ষমতায় বসেছে, রাষ্ট্রযন্ত্রের উপরে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই এই 2 বছরে। এত সাপোর্ট দিয়ে গেছে, কোনো সেটব্যাক নেই। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজনকে বানাইছে। হ্যাঁ, অনেকে বলে আপনার গুরুজন, হ্যাঁ ওনারা নিয়ে ভিডিও টিডিও বানাইছেন। ওনারে আবার তা আমি কি করবো? যে যায় লঙ্কায় সেই তো হয় রাবণ।
সে ক্ষমতা উপভোগ করিচ্ছে আর বিএনপির সাথে ঘুটু করিচ্ছে যেন বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী বানায়। বর্ষা বিপ্লবকে কোনোভাবে মেনে নিতে পারেনি কায়েমি গোষ্ঠী। আর এক দল আছে বর্ষা বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চায় না, বলে এটা অভ্যুত্থান নাকি বিপ্লব। খুব নির্দোষ বিতর্ক বইলা মনে হয় না, কিন্তু এখানে লুকায় আছে হাদির গুলি খাওয়ার নিশানা। অভ্যুত্থানে কেউ সব হারায় না, বিপ্লবে অনেকে সব হারায়। বিপ্লবে আওয়ামী লীগের সব হারানোর কথা ছিল, ভারতের সব হারানোর কথা ছিল, হারায় নাই, সব রক্ষা করা হয়েছে। তাই প্রতি বিপ্লব জন্মায় বিপ্লবের গর্ভে। বিপ্লবী সরকারের দরকার পড়ে প্রতি বিপ্লব থেকে বিপ্লবকে রক্ষা করার জন্য। ইতিহাসে দেখেন, ইতিহাস কি বলে, শ্রীলঙ্কা তো প্রেসিডেন্ট পাশে দখল করে ফেলছিল না জনতা, ওইটা অভ্যুত্থান ছিল, দেশটা সুস্থির হইতে সময় লাগেনি। নেপালও কি হয়েছে, তাই হয়েছে না, নেপাল সুস্থির হয়ে গেছে না, সময় লাগেনি, কারণ ওইটা অভ্যুত্থান ছিল। বাংলাদেশ সুস্থির হচ্ছে না কেন? কারণ আমরা সেই গুরুত্বপূর্ণ সত্যটা এড়াই গেছি যে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে এবং বিপ্লবের পরে অস্থিরতা থাকে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই অস্থিরতা কতদিন থাকবে সেটা নির্ভর করে একটাই বিষয়ের উপরে, নতুন সরকার কতটা পূর্ণাঙ্গভাবে বিপ্লবী। আমরা সেটাকেই বলছিলাম বিপ্লবী সরকার। ইতিহাসে যেই সরকার বিপ্লবের ম্যান্ডেট নিয়ে, বিপ্লবী কর্মসূচি নিয়ে স্পষ্টভাবে পুরানো রাষ্ট্র ভেঙে নতুন রাষ্ট্র করে, সেখানে অস্থিরতা তুলনামূলকভাবে কম সময়ে দূর হয়ে যায়, কারণ সেখানে থাকে ক্ষমতা স্পষ্ট কেন্দ্র, আদর্শিক এবং রাজনৈতিক পরিচ্ছন্নতা। আর এইখানে না ঘরকা না ঘাটকা, বলে রাষ্ট্র সংস্কার করব, আর সব পুরানো কিছু সবকিছু রেখে দিচ্ছে। রাশিয়ায় 1917 সালে বিপ্লব হয়েছে, অস্থিরতা ছিল কিন্তু দ্রুত নিষ্পত্তি করে ফেলছিল বলশেভিকরা। অস্থিরতা দীর্ঘ হয়নি, যুদ্ধ ছিল কিন্তু দ্বিধা ছিল না। চীনেও কমিউনিস্ট সরকার পুরনো রাষ্ট্রের সঙ্গে আপোষ না করে নতুন রাষ্ট্র গড়ে তোলে। এইটাই বিপ্লবী চরিত্র, দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা এনে দেয়। ভিয়েতনামও একই কথা, কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয় বিপ্লবী শক্তিকে। অন্যদিকে সরকার যেখানে না ঘরকা না ঘটকা, আধা বিপ্লবী, পুরানা এলিট আর নতুন শক্তির মধ্যে দোদুল্যমান, সেখানে অস্থিরতা লম্বা হয়। তাই হয়েছে প্রফেসর ইউনূসের সরকারের, পুরনো এলিট আর নতুন শক্তির একটা কোয়ালিশন হয়েছে। ফ্রান্সে বিপ্লব হয়েছে 1789 সালে, এরপরে দশক ধরে অস্থিরতা চলছে। মূল কারণ ছিল বিপ্লবের প্রশ্নে স্পষ্ট সিদ্ধান্তের অভাব। অর্থাৎ সমস্যাটা বিপ্লব না, সমস্যাটা হইল অসম্পূর্ণ বিপ্লব, বিপ্লবের পরে কর্তৃত্ব প্রতিষ্ঠা না করা। প্রফেসর ইউনূস কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই আমাদের অনেক সাপোর্ট সত্ত্বেও। যত বেশি বিপ্লবী সরকার হয় তত দ্রুত ক্ষমতার প্রশ্ন মীমাংসিত হয়, তত দ্রুত দেশ স্থিতিশীল হয়। বিপ্লবকে যে থামায় দেয় যায় সরকার, অস্থিরতা তার পিছু ছাড়ে না, প্রফেসর ইউনূসেরও পিছু ছাড়বে না। কিন্তু বিপ্লব যে সম্পূর্ণ করে, স্থিতিশীলতার তার অনিবার্য ফল। আজকের অস্থিরতা, অরাজকতা সবকিছুর দায় ওই ছাত্রদের, যারা প্রফেসর ইউনূসের সরকার বানাইছে। এডিটর সাহেব, প্রফেসর ইউনূসের পেছনে ছাত্রদের ছবিটা দেখান, কারা কারা আছে। এই সব কয়টার দায়িত্ব এটা, এরাই প্রফেসর ইউনূসের সরকার বানাইছে। এই দায় নিতে হবে, ছাত্রদেরকে নিতে হবে, ওয়াকারকে নিতে হবে, রাজনৈতিক দলকে নিতে হবে, আসিফ নজরুলকে নিতে হবে, যারা এই সরকার গঠন করছে, সবার এটা দায়। এখন শেষ প্রশ্ন, কেন হাদি গুলি খায়, অন্য কেউ না? এর কারণ হাদি শুধু জুলাই বিপ্লবী না, হাদি একজন আপাদ মস্তক ভারতীয় আগ্রাসন বিরোধী। ভারতীয় আগ্রাসন বিরোধী হয়ে বাংলাদেশে বাইসা থাকাটা মুশকিল। প্রেসিডেন্ট হইলেও বাইসা থাকা যায় না। জিয়ারে মরতে হয়েছে না, ইলিয়াস আলীকে মরতে হয়েছে না, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মরতে হয়েছে না, জামাত নেতাদেরকে মরতে হয়েছে না, আবরারকে মরতে হয়েছে না, হাদিকে নিয়ে কম কুৎসা রটনা করা হয়েছে। দেখেন এই মালটাকে চিনতে পারেন কিনা দেখেন। জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না? এই গণ অভ্যুত্থানের সময়ে, গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি। বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল, তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে, লড়াই করেছে। শুনিছেন এই বাটপারকে বিএনপি কোলে তুলে রাখে। বিএনপি যা যা করতে পারে না, বলতে পারে না, এই বাটপারকে দিয়ে করায় আর বলায়। এটা বিএনপির মাস্তান, এটা বিএনপির ভার্চুয়াল মাস্তান। হাদিকে নাকি সে মাঠে দেখে নাই। ওই বর্ষা বিপ্লবের হেডমাস্টার, ওর কাছে রোল কল করে বর্ষা বিপ্লবের স্টেক নিতে হবে।
ওরে কিছু বললে বিএনপির বুদ্ধিজীবী ডাক্তার জাহেদ পর্যন্ত সেট করে ওঠে, কাইন্ডা শেষ হয়ে যায়। হাদির কথায় আপনারা বারে বারে মৃত্যুর কথা আসতো, শহীদ মৃত্যুর কথা আসতো। আমরা তার এইরকম একটা কথা শুনেই এপিসোডটা শেষ করব। কিন্তু একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে যেতে চাই, জুলাই বিপ্লবকে বিজয়ী করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নাই। প্রফেসর ইউনূস বিপ্লবকে লক্ষ্যভ্রষ্ট করেছে, আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব, বিজয় করব, প্রয়োজনে আবার এক নদী রক্ত পাড়ি দেব, কিন্তু বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো, মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে, 3 মাস ওর বয়স। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি নাই। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। আব্বার একটা, মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটা দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে, আল্লাহ যদি আমার রহম করে, তাহলে আমার ছেলে, আমার পরিবার, আমার ভাই বোন, আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনগুলো, এগুলো আল্লাহ দেখবে যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে। সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যাশা নেই।